সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। জুনের সেকেন্ড উইকে যে সমস্ত স্টকসগুলো সুইংয়ের জন্য দিয়েছিলাম, আজকে তাদের রেজাল্টস নিয়ে আলোচনা করব। সবার প্রথম আসছি, আমি পার্সেন্টেজটা এভাবে সাজিয়ে নিয়েছি, লাস্ট যেটা সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ রিটার্ন দিয়েছিল সেইটা থেকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন, জেন টেকনোলজিস আপনাদের যেরকম বলেছিলাম, আমি উইকলি টাইম ফ্রেম থেকে সবার আগে যেটা মনে পড়লো, একটা জিনিস আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাই। ইন্ডেক্সের একটা আমার যেটা মনে হয়েছে, নোটিস করলাম, নিফটির মিড ক্যাপে যদি যান, হ্যাঁ, 150 ইন্ডেক্স আমি গেলাম, উইকলি টাইম ফ্রেমে বলছি। উইকলি টাইম ফ্রেমটা ভালো করে দেখুন, লাস্ট যে একদম হাই ছিল, আর এইখান থেকে আবার একটা ফ্রেশ, মানে এখান থেকে একটা সেলিং স্টার্ট হয়েছিল, আবার একটু এখান থেকে পুশব্যাক হলো, দিয়ে এই জায়গা থেকে আবার নতুন করে ফ্রেশ সেলিং যেটা স্টার্ট হয়েছিল, তাহলে এখান থেকে আবার পুরোপুরি এসে এত দূর এখানে সেই রিজেকশন কিন্তু তৈরি হচ্ছে, উইকলি টাইম ফ্রেমে বলছি। হ্যাঁ, এটা নিফটি মিড ক্যাপের ক্ষেত্রে বলছি। তো এই পজ নেওয়ার পর এই জায়গাটা একটু কনসাস থাকা প্রয়োজন, অন্তত আগামী 1-2 সপ্তাহের জন্য আমি বলছি। এইটা যদি ব্রেকআউট হয়, হ্যাঁ, তাহলে আমি আবার বলবো অবশ্যই ব্রেকআউটে একটু সাস্টেনিং র্যালিও চাই, কিন্তু মানে আমি বলছি না জাস্ট ব্রেকআউট হলো তারপরেই যদি আপসাইডে গেল, এমন সম্ভাবনা খুব কম। ব্রেকআউট হওয়ার পর কিছুদিন সময় যাবত এই জায়গাতেই সেটা সাস্টেন করবে, তারপর ফ্রেশ র্যালি যদি হয় আবার একটা আমরা বড় র্যালির জন্য ওয়েট করতে পারি। কিন্তু উইকলি টাইম ফ্রেমে নিফটি মিড ক্যাপ অন্তত আগামী 1-2 সপ্তাহের জন্য আমি সবাইকে বলবো একটু সাবধানে। আচ্ছা, তো উইকলি থেকে আমরা ডে টাইম ফ্রেমে আবার শিফট হচ্ছি। আমাদের ওয়াচ লিস্টে যা যা ছিল সেগুলোতে আসছি। সবার প্রথম জেন টেকনোলজিস। তো আপনাদেরকে যথার্থ যা বলেছিলাম যে এই রকম প্যাটার্ন যদি তৈরি হয়, এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করে আবার এই রকম জায়গায় এসে একটা সাপোর্টিং জোন তৈরি হলেও হতে পারে। তো ভেবে দেখুন এই ক্যান্ডেলটা, হ্যাঁ আমি জানি সাইকোলজিক্যালি অনেকেরই সাপোর্ট হবে না, মানে এই ইমিডিয়েট এখান থেকেই সে ফ্রেশ বাইং করে নেবে বা এরকম কিছু অনেকেরই মাইন্ডসেট হবে না, ঠিক আছে। হলে সেক্ষেত্রে 6-7% এটা আলোচনার মধ্যে রাখছি না, যেটা সম্ভাবনা কম। আচ্ছা, এবার যদি এখানে অলরেডি কেউ বাইং করে থাকেন, ঠিক আছে, কোন পজিশনে করেছেন আমি জানি না, এক্সপেক্টেড এতদূর টার্গেট রাখতে পারি, কিন্তু মার্কেটে ইরান ইসরায়েল নিয়ে একটা মানে আনসার্টেনিটি তৈরি হয়েছে, এটা আপনারা নিউজে সকলেই পড়েছেন। তো সেই জন্য মার্কেটে একটা কিন্তু সমস্যা, একটু ডাউন ট্রেন্ড দেখা দিলেও দিতে পারে। কিন্তু জেন টেকনোলজিস এখানে একটা সাপোর্ট জোন যথারীতি দেখাচ্ছে, যেমন বলেছিলাম ইনস্ট্রাকশন। আচ্ছা, নেক্সট আসছি বিইএমএল। অবশ্যই বুঝতেই পারছেন ফেক ব্রেকআউট কেমন। এইগুলো আপনারা ইন্টারডে ধরতে পারলে ভালো কথা, নাহলে ইগনোর করুন, কোনো সমস্যা নেই। তো বিএমএলটা আপাতত ওয়াচ লিস্ট থেকে রিমুভ করলাম। কনকর্ড বায়োটেক, আশা করি মানে সবাই খুব স্পষ্টভাবে সুন্দর র্যালি বুক করতে পেরেছেন। মানে যারা টপ কেউ ধরতে পেরেছেন আমি বলছি না, কিন্তু যে যতটুকুই ধরুন, মানে আপনি এই জায়গাটাকে রেজিস্ট্যান্স ধরুন, বা এইখানে এসেও যদি ট্রেল দিয়ে যতটা পারবেন ক্যাপচার করতে পেরেছেন, তো অন্তত 7-10% কনকর্ড বায়োটাকে আশা করি সকলেই প্রফিট করেছেন। মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়েছিল। আপাতত আর কনকর্ড বায়োটাকে কিছু রাখছি না। হ্যাঁ, এখান থেকে সাস্টেনিং হলে দেখুন এই জায়গায় সাস্টেন করে কিন্তু আবার একটা বড় র্যালি কিন্তু আসলেও আসতে পারে। তো মানে আমার বক্তব্য এইটুকু যে কনকর্ড বায়োটাকে আপনারা যে যাই পজিশন মানিয়ে থাকুন, কোনোভাবেই লস নেওয়ার মতন মানসিকতা বা সম্ভাবনা আর কোনো যেন না থাকে। এমন জায়গাতে কিছু কোয়ান্টিটি প্রফিট এক্সিট করে ট্রেল এমন জায়গায় করুন যেন আপনার সমস্ত রকম চার্জেস বা যাবতীয় যা আপনার টার্গেট ছিল সেটা যেন ফুলফিল হয়ে যায়। আচ্ছা, কনকর্ড বায়োটেক তো আমি আর ট্র্যাক রাখছি না, আপনাদের এবার নিজেরাই করতে পারবেন, যথেষ্ট ফেভারেবল জায়গায় চলে এসছে। পরবর্তীতে আসছি কোচিন শিপইয়ার্ড। হ্যাঁ, দেখুন এই ধরনের যখন ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে, এটা পরিষ্কারভাবে কোনো কিছু ডিরেকশন পাওয়া যাচ্ছে না, আপসাইড ডাউন সাইড, মানে ওদিক ওপরের দিক থেকে সেলার্স অ্যাক্টিভ, নিচের দিক থেকে বায়ার্স অ্যাক্টিভ, পুরো একটা অদ্ভুত টাইপের ক্যান্ডেল তৈরি করে রেখে দিয়েছে। তো এইগুলো আপাতত ইগনোরের খাতায়, মানে আমি ওয়াচ লিস্টে রাখতে বলছি না, এটাও বাদ দিলাম। কে ফিনটেক, কে ফিনটেকের যেরকম যা দেখাচ্ছে, মানে
বারবারই ফলস ব্রেকআউটের মতন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে, তাই না? এখানেও দেখুন একবার হলো, এখানেও একবার ধরুন দ্বিতীয়বার হলো, কিন্তু এবার যদি তৃতীয়বার এখানে সাস্টেন করে তাহলে এক্সপেক্টেড একটা আবার আপসাইডের র্যালি আমরা আশা করতে পারি। তাই কে ফিনটেকটা ওয়াচ লিস্টে আপাতত থাকলো। ফ্যাক্ট, আচ্ছা, ধানে আমার মনে হচ্ছে চার্টে একটু সমস্যা হতে পারে। সব ক্যান্ডেলই এমন কেন তৈরি হচ্ছে বুঝতে পারছি না, এমন হওয়ার কথা না। যাই হোক, আমাদের ড্রয়িং দেখেই আমাদের কাজকর্ম সমস্ত কিছু চলবে। তো ফ্যাক্টেও যেটা বলেছিলাম যে এই জায়গাটা একটা মানে আপসাইড ডাউন সাইড করে করে কোনো কিছু ক্লিয়ার ডিরেকশন দিচ্ছে না। অবশ্যই যদি আপসাইড একটা ভালো ব্রেকআউট হয় এবং সেটা সাস্টেনিং হয় তাহলে যা প্ল্যানিং ছিল তাই থাকলো। সুইগি আমি শুরুর দিনই বলেছিলাম যে টেকনিক্যালি পিক হলে এর ওপর সাস্টেন করলে তবেই, আদারওয়াইজ আমার ফান্ডামেন্টাল পিক সুইগি আপাতত নয়। কিন্তু এই জায়গায় দেখুন কন্টিনিউয়াসলি একটা সাস্টেনিং ব্যাপার তৈরি হচ্ছে। তো সুইগি আপাতত ওয়েচ লিস্টে থাকলো শুধুমাত্র টেকনিক্যাল এর দিক থেকে। আচ্ছা, টেকনোইতে দেখুন বিষয়টা এখন যদি ভাবেন তো একটুখানি মুভমেন্ট হয়েছিল, যদি প্রফিট বুক করে থাকেন ভালো কথা, নাহলে কেউ ট্রেল করলেও ট্রেল হিট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, মানে মার্জিনাল প্রফিটে রয়েছে, এটা নিয়ে আর কিছু তেমন ক্যালকুলেশন বা সম্ভাবনা নেই। যদি হোল্ড করে থাকেন, হ্যাঁ মানে আমি বলছি কেউ যদি হোল্ড করে থাকেন এখনও, হয়তো তারা স্টপ লস এই অবধি রেখেছেন, তাহলে কিছু তো প্রফিট অবশ্যই পেয়েছেন। তারপর ওই স্টপ লস এরকম যে গ্যাপ এটা ছিল এই অবধি বড়জোর ম্যাক্সিমাম রাখতে পারেন, তারপর আর স্টপ লস নেবেন না। হ্যাঁ, আপসাইডের টার্গেট এখন এই অবধিই থাকলো। পরবর্তী শোভা, অদ্ভুত টাইপের ক্যান্ডেল, হ্যাঁ কোনো পরিষ্কার কোনো ডিরেকশন নেই। শোভা ওয়াচ লিস্ট থেকে আপাতত ইগনোর করলাম। এবার গোদরেজ ইন্ডাস্ট্রি যেটা বলেছিলাম, গোদরেজ ইন্ডাস্ট্রি বিষয়টা কেমন আপনাদেরকে সেদিনও আলোচনা করেছিলাম যে এই জায়গা থেকেই কিন্তু একটা মানে এই যে পুরনো ক্যান্ডেলগুলো আপনাদের দেখে আলোচনা করে বলে দিয়েছিলাম যে আপসাইড যদি সোজা ব্রেকআউট র্যালি হয় তাহলে ইন্ট্রাডের জন্য অনলি ভাবতে, আর নয়তো এর ওপরে সাস্টেনিং হলে তবেই আপনারা একমাত্র গোদরেজ ইন্ডাস্ট্রিতে ফ্রেশ বাইংয়ের কথা ভাববেন। তারপর আসছি আইএফসিআই। আইএফসিআইতেও সেই এই জায়গা থেকে ডাউনফল স্টার্ট হলো। যদি এখানে সাস্টেনিং কিছু পান তাহলে আপনার আবার বাইংয়ের কথা ভাবনা চিন্তা করবেন। টার্গেট সেক্ষেত্রে এই অবধি থাকবে। এখান থেকে যদি বাইং অপরচুনিটি পান আপনারা অনায়াসে একটা ভালো টার্গেট পেতে পারেন। ঠিক আছে, তো এখানেও কোনো নতুন কোনো পরিকল্পনা থাকলো না, আইএফসিআই যা প্ল্যানিং ছিল তাই থাকলো। আচ্ছা, ফার্টিলাইজার, কেমিক্যাল, ট্রাভাঙ্কুর বড় বাইং হওয়ার পর যদি এই জায়গা জুড়েই সাস্টেনিং হয় অথবা এই অবধি ম্যাক্সিমাম আসে, হ্যাঁ এখান থেকে আমি বলবো এই যে এই জোনটা ভালো করে বুঝুন, এই রেড জোনটা আমি বলছি, এই জোনটাতে আবার একটা বাইং অপরচুনিটি থাকবে। এইখানে আপাতত কিছু নেই, এর ওপরেও ব্রেকআউট হলেও আমি কিনতে মানা করছি। শুধু এই জোনে যদি আসে তাহলেই আবার একটা ফ্রেশ মানে এন্ট্রির জন্য প্ল্যানিং করা যেতে পারে। লাস্ট ওয়েলস্পান কর্পোরেশন, এটা ব্রেকআউট দিয়েছিল, যদি এখানে আবার র্যালি সাস্টেন করে যায় তাহলে আপনারা আবার নতুন করে বাইং প্ল্যান করতে পারেন। আবার টার্গেট যদি বলেন শর্টার টাইম ফ্রেমে আমি বলবো এই অবধি টার্গেট রাখুন, 7-8% অনায়াসে চলে আসবে। আর স্টপ লস এর নিচে যদি বেরিয়ে এর নিচে যদি ক্লোজিং হয়, হ্যাঁ ভালো করে বুঝবেন, এর নিচে যদি ক্লোজিং হয় তবেই আপনারা স্টপ লস নিয়ে এক্সিট মারবেন। ঠিক আছে, আচ্ছা এবার কনকোর্ড আর টেকনোই এই দুটোই পুরোপুরি প্রপার এন্ট্রি ছিল, অন্তত এই 2 সপ্তাহ জুড়ে যা বলছি। আর তাতে দুটো মিলিয়ে আমি আশা করছি 10% হয়ে গেছে। সেটা যদি মান্থলি রেসপেক্টে পাবেন মানে সব মাসের প্রথম 2 সপ্তাহে আপনার 10% হয়ে গেছে, নো ডাউট যথেষ্ট ভালো রিটার্ন। আমি আবারও বলছি মান্থলি 10% মানে কম বড় ব্যাপার নয়। আগামীকাল আমি আবার যেগুলো ফ্রেশ এন্ট্রি প্ল্যান থাকবে সেই ধরনের কিছু স্টকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই সমাপ্তি করছি। শুভরাত্রি।